নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে আপনাকে স্বাগত। ধারাবাহিক উপন্যাস জাগরী, সতীনাথ ভাদুরীর লেখা উপন্যাস, আজ তার সপ্তদশ এপিসোড। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। ধারাবাহিক উপন্যাস জাগরী, আজ তার সপ্তদশ এপিসোড। এই সময় কি কোনো মা প্রাণে ধরিয়া মনে মনে বলিতে পারিয়াছে, বিলুবাবুর মতো হও? কখনো পারে নাই। সেবার পান বসন্ত লইয়া আমি আর দাদা একসঙ্গে গরুর গাড়িতে আশ্রমে ঢুকিলাম। মার হাতে পাখা, দুই বিছানায় দুইজন শুইয়া আছি। মনের উৎকণ্ঠা ও গভীর বেদনা চাপিবার চেষ্টা করিয়া মা শুধু বলিলেন, তোরা আমায় পাগল করবি। মা ঠিকই বলিয়াছিলেন। মুহূর্তের মধ্যে জনতার সংযমের বাঁধ ভাঙিয়া গিয়াছে। জয় মহাত্মাজি কি জয়, জয় বিলু বাবু কা জয়, নৌকার শাহী নাশ হো। জয়ধ্বনির নির্ঘোষে আকাশ বাতাস পরিব্যাপ্ত। মিলের সেই কুলিটি ঠিক যথাসময়ে নাড়া লাগাইবার নেতৃত্ব লইয়াছে। শীর্ণকায় লোকের এত দরাজ গলা কি করিয়া সম্ভব হয়? সে বলিতেছে বন্দে, জনতা বলিতেছে মাতরম। সে বলিতেছে বিলু বাবুকা, জনতা বলিতেছে জয়। প্রতিবার বলার সময় সে ডান হাতখানি ঊর্ধ্বে উঠাইতেছে, মনে হইতেছে তর্জনী দিয়ে আকাশের কোনো অজ্ঞাত লোকের দিশা দেখাইতেছে। পুলিশ ভিড় সরাইয়া দিল। মৃদু লাঠিচার্জের প্রয়োজন হইল না। কুলিদের নেতাটির গলা ভাঙ্গিয়া গিয়াছে। হাত উঁচু করিয়া মধ্যে মধ্যে জয়ধ্বনি দিবার চেষ্টা করিতেছে। তাহাতে হাওয়া ভরা রবার টায়ার হঠাৎ ছিদ্র হইয়া গেলে যেরূপ শব্দ হয়, সেরূপ একটি আওয়াজ বাহির হইতেছে। শুরু করছি। চতুর্থ অধ্যায়, জেল গেট। নীলু। যেদিকে জেল সুপারিনটেন্ডেন্টের ঘর, জেল গেটের সেই কোণে দেওয়াল ভরিয়া নানা প্রকার শাস্তি দিবার যন্ত্রাদি টাঙানো। নানা রকমের হাত কড়ি, বেড়ি, ডান্ডা বেড়ি, শিকলি বেড়ি। কেহ জেলের ভিতর ওয়ার্ডারের সহিত রুখিয়া কথা বলিয়াছে। কেহ হয়তো জেলার সাহেবকে দেখাইয়া দিয়াছে যে ফাইল এ পরিবেশন করিবার হাতা। 5.5 ছটাক চাউলের স্থানে মাত্র 3.5 ছটাক চাউল আঁটে। কেহ হয়তো ঝগড়া করিয়াছে যে 3 মাস হইতে কুমড়ার তরকারি ব্যতীত আর অন্য কোনো তরকারি কেন তাহাদের দেওয়া হয় না। কেহ হয়তো একটি বেল পড়িয়াছে। এরূপ অসংখ্য মারাত্মক জেল অফেন্সের সাজা দিবার জন্য এই সকল সাজ সরঞ্জাম কয়েকটি বড় বড় পিপের মধ্যে দাঁড় করানো রহিয়াছে। শতাধিক পাকা বাঁশের লাঠি, তাহার পাশে একটি স্ট্যান্ডের ছিদ্রের মধ্যে বসানো অনেকগুলি মোটা বেতের লাঠি। হাতে ঝুলাইয়া রইবার জন্য লাঠিগুলির উপরের দিকটিতে একটি করিয়া নেয়ারের বেড় আছে। উপরের দিকে দেওয়ালে টাঙানো আছে অনেকগুলি পুলিশের ব্যাটন, আর ডান দিকের কোণে দেওয়ালে হুকের সহিত টাঙানো কয়েকটি লাল বালতি। তাহার ওপর লেখা আছে ফায়ার। একদিকে গাদা করা আছে বাঁশের ডগায় ন্যাকড়া জড়ানো কয়েক ডজন মশাল। রাত্রে গিনতি মিলান কিছুতেই যখন আর হয় না, তখন এই মশালগুলি কেরোসিন তেলে ভিজাইয়া ওয়ার্ডাররা কয়েদি খুঁজিবার প্রয়াস পায়। লণ্ঠন কিংবা টর্চ তাহাদের হাতে দিয়া দিলেই তো হয়, তা নয়, যত সব। সেই একবার কয়েদি পালানোর রিহার্সাল হইতেছে। পাগলা ঘন্টি বাজিতেছে। সাহেব সেন্ট্রাল টাওয়ারের উপর দাঁড়াইয়া আছেন। ওয়ার্ডাররা সাহেবকে নিজের নিজের কর্মকুশলতা দেখাইবার জন্য মশাল লইয়া এদিক ওদিক দৌড়াইতেছে। গাছতলা ও পায়খানাগুলির উপর তাহাদের দৃষ্টি বেশি। যোগীলাল ওয়ার্ডের মধ্য হইতে সুপারিনটেন্ডেন্টকে চিৎকার করিয়া ডাকিয়া জিজ্ঞাসা করিল, সুপারিনটেন্ডেন্ট সাহাব, হই সুপারিনটেন্ডেন্ট সাহাব, কয়েদি সজ ভাগা হ্যায় না প্র্যাকটিস পাগলি হ্যায়? খোঁজা শেষ হইলে সুপারিনটেন্ডেন্ট আমাদের ওয়ার্ডে আসিলেন। আমরা সকলে তখন লক্ষ্মী ছেলের মতো নিজের নিজের বিছানায়।
ব্যাপার আর বেশি দূর গড়াইল না। ঢং ঢং করিয়া 2টা বাজিল। আর মাত্র 3 ঘন্টা। আজকাল নতুন টামে 5:30টার পূর্বে সূর্যোদয় বোধহয় হয় না। তারপর সূর্যোদয়ের পূর্বেই ইহাদের সব কাজ শেষ হইয়া যাওয়া চাই। কেননা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জেলের প্রাত্যহিক জীবন আরম্ভ হইয়া যাইবে। 7টার পূর্বেই প্রাতকালীন লোপসি পর্ব শেষ করিয়া দিতে হইবে, কারণ 7টা হইতে ফ্যাক্টরি খুলিবে। 5:30টার মধ্যে উনানে আগুন না দিলে 7টার পূর্বে প্রাতরাশ শেষ হইবে কীরূপে? যে সকল কয়েদি ভাট্টা, রান্নাঘর, কমান্ডে কাজ করে তাদের প্রাতকৃতাদির জন্যও তো সময় দিতে হইবে না। 5টার মধ্যেই বোধহয় কাজ শেষ হইবে। দাদা এখন কি করিতেছে? হয়তো গড়ার ধরিয়া অন্ধকার নক্ষত্রচিত আকাশের দিকে তাকাইয়া আকাশ পাতাল ভাবিয়া চলিয়াছে। আমার কথাও কি একবার ভাবিবে? দাদা কখনোই আমাকে ভুল বুঝিতে পারে না। এ সম্বন্ধে দাদার সহিত পরিষ্কার কথাবার্তা যদি বলিতে পারিতাম, বুঝি যে দাদার কাছে আমার আচরণ পরিষ্কার করিয়া বুঝাইবার দরকার হইবে না। কিন্তু বোধহয় ইহাতে মনের ভার কিছু লাঘব হইত। তাহার পার্টির প্রোগ্রাম কার্যকরী করার অর্থই পরোক্ষে ফাসিস্ট শক্তিকে দৃঢ় করা। ইহা কি দাদা বুঝে নাই? কিন্তু সকল যুক্তিকে পরাস্ত করিয়া অন্তরের ভিতর কোথায় যেন খচখচ করিয়া কি একটা বিধিতেছে। বোধহয় যুক্তিহীন ভাবপ্রবণতার অহেতুক অনুতাপ। আমার নিজের পার্টির স্থানীয় শাখার মেম্বারদেরও মত যে দাদার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া আমার ঠিক হয় নাই। দাদার বিরুদ্ধে বলিয়া নয়, তাহাদের মত যে আমাদের কর্তব্য দেশের লোককে তাহাদের ভ্রম চোখে আঙুল দিয়া দেখাইয়া দেওয়া, তাহাদের বুঝানো, তাহাদের পুলিশে হড়াইয়া দেওয়া নাকি আমাদের কর্তব্যের মধ্যে নয়। পৃথিবীর আর সকলে যে যাহা ইচ্ছা মনে করুক, কিন্তু আমার পার্টির লোকেরা আমার কার্য সম্বন্ধে এই মত, ইহাই আনকাইন্ডেস্ট কাট অফ অল। মার্ক্সবাদের সূক্ষ্ম বিশ্লেষণ হয়তো আমি বুঝি না। যতদিন দাদাদের দলে ছিলাম দাদারই হুকুম তামিল করিয়া আসিয়াছি। উহার কথাই বেদ বাক্য বলিয়া মনে করিয়াছি। 1942 ফেব্রুয়ারিতে দাদা হাজারিবাগ জেল হইতে ছাড়া পায়। সিকিউরিটি বন্দীদের কেসের স্ক্রুটিনি হইতেছিল। একজন হাইকোর্টের জাজের ওপর ছিল এই কার্যের ভাব। কি যেন নাম? মারহাট্টি জাস্টিস ভাটে। দাদা ছাড়া পাইবার পর এপ্রিলে আমাদের দেউলি হইতে হাজারিবাগ জেলে লইয়া আসে। শুনিলাম সকলকে নিজের প্রদেশে লইয়া যাওয়া হইবে। তারপর আমাকে ছাড়িয়া দেয় 18ই জুন। ফাসিস্ট বিরোধী দলদের আর জেলে রাখিবার প্রয়োজন নাই, ইহাই তখন ছিল সরকারের মনোভাব। জেল হইতে বাহির হইবার সময় অত আনন্দ আর কোনোবার হয় নাই। সর্বহারার জাত শত্রু ফ্যাসিজমের বিরুদ্ধে নিজেকে নিয়োজিত করিতে পারিব, প্রয়োজন হইলে ইহার জন্য হাসিতে হাসিতে প্রাণ বিসর্জন দিতে পারিব, এই সুযোগ দানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা মন ভরিয়া উঠিয়াছিল। স্পেনের কর্মীদের কাহিনী, লালচিনের মরণজয়ী বীরদের কাহিনী, মাওসেটুংয়ের শৌর্য ও একনিষ্ঠতা, চন্দ্রদের ক্লাসের প্রতিদিনের ভাষণ শরীরের সকল স্নায়ুতে উৎসাহের আগুন লাগাইয়া দিয়াছে। আমার জেলার কত কাজ আমার জন্য অপেক্ষা করিয়া রহিয়াছে, সেখানে লোকে মহাত্মাজি আর মাস্টার সাহেব ছাড়া আর কাহাকেও জানে না। অন্ধবিশ্বাসের এই অকর্ষিত ভূমিতে আমাকে যে মুক্তির ফসল ফলাইতে হইবে। আশ্রমে ফিরিয়া একবার মার সহিত সাক্ষাৎ না করিলেও নয়। আমার অপারেশনের জন্য নিশ্চয়ই খুব চিন্তিতা ছিলেন। একবার সেখানে সকলের সহিত দেখাশোনা করিয়া লইয়া তাহার পর কাজ আরম্ভ করা যাইবে। মোটর বাস কোডারমা স্টেশন গয়া ওয়েটিং রুমের কি মশা! কিউল, সাহেবগঞ্জ, মণিহারিঘাট, কাঠিহার, পথের আর শেষ নাই। সেই ব্যাকুলতা আজ আমাকে বর্তমান স্থিতিতে আনিয়াছে। দাদা, জনমত আর সর্বাপেক্ষা দুঃসহ আমার পার্টির স্থানীয় কমরেডদের মত ভুল। পৃথিবীর শুদ্ধ লোকের ভুল হইতে পারে, আমার ভুল হয় নাই। সেই 1942 আগস্টের
ঘটনাসমূহের পরিবেশে আমার কার্যের বিচার করিতে হইবে। এক বৈদ্যুতিক শক্তি সহসা দেশ শুদ্ধ লোককে উদ্ভ্রান্ত ও দিশেহারা করিয়া দিয়াছে। যেখানে যাও মনে হইতেছে যেন পাগলাগারদের ফটক খুলিয়া দেওয়া হইয়াছে। বিক্ষুব্ধ অথচ নেশাগ্রস্ত জনতা কি করিবে ভাবিয়া উঠতে পারিতেছে না। মাইলের পর মাইল রেল লাইন তুলিয়া ফেলিয়াছে। লোহার রেল লাইন, ভারী ভারী রেলওয়ে স্লিপার, আরও কত জিনিস দূরের নদীতে গিয়া ফেলিয়া আসিতেছে। টেলিগ্রাফের তার কাটা, পোস্ট অফিস ও মদের দোকান জ্বালানোর ভার গ্রামের বালকদের উপর। বয়স্ক লোকে ওইসব তুচ্ছ কাজ করিয়া নিজেদের হাত বন্ধ করিতে চায় না। তার কাটা এত সহজ, টেলিগ্রাফের তার এত ভঙ্গপ্রবণ তাহা জানা ছিল না। প্লায়ার্স, যন্ত্রপাতি, কাঁচি, কাটারি কোনো জিনিসের দরকার নাই। দড়ি ঝুলাইয়া ছেলেরা ঝুলিয়া পড়িতেছে, কোথাও বা মুচড়াইয়া ভাঙ্গিয়া দিতেছে। বড়রা চায় নতুন কার্যক্রম, আর কি করিতে হইবে ভাবিয়া পাওয়া যায় না। রেল স্টেশন, খাসমহল, কাছারি, সাব রেজিস্ট্রি অফিস ও থানার পর্ব শেষ হইয়া গিয়াছে। হাতে কিছুই নাই। যেখানেই তাহারা দল বাঁধিয়া যাইতেছে, সেখানেই তাহাদের সম্মুখে শক্তির স্তম্ভগুলি ভূমিষ্যাৎ হইয়া যাইতেছে ও অত্যাচারের প্রতীকগুলি মাথা নত করিয়া লইতেছে। সরকারি কর্মচারীরা জনতার খোসামত করে, বারবারই অকাতরে চাঁদা দেয়। জমিদার, কাছারির নায়েব তাহাদের 1 বছরের খাজনা মাফ করিয়া দিবার আশ্বাস দেয়। খাসমহল, কাছারির ম্যানেজার তাহাদের ভোজের আয়োজন করিয়া দেন। দারোগা সাহেব গান্ধী টুপি মাথায় দিয়া ত্রিবর্ণ পতাকা হাতে লইয়া তাহাদের মনোরঞ্জনের চেষ্টা করে। চৌকিদার তাহার উর্দি জ্বালাইয়া কাজে ইস্তফা দেয়। গরিব কিষানের আনন্দ, আর তাহাকে জমিদারের খাজনা দিতে হইবে না, চৌকিদারি ট্যাক্স দিতে হইবে না, নতুন কিছু করিবার সুযোগ পাওয়া যাইতেছে না। ফারবিসগঞ্জ লাইনের যে অংশের লাইন ঠিক ছিল, সেই অংশের উপর ইঞ্জিন ড্রাইভার ও গার্ড জনতার হুকুম মতো গাড়ি চালাইতেছে। প্রতি স্টেশনের টিকিট ঘরের সম্মুখে লিখিয়া দেওয়া হইয়াছে, টিকিট করিয়া ভ্রমণ নিষিদ্ধ। গড়বনেলি স্কুলের কয়েকটি ছাত্র অনবরত চিৎকার করতেছে, গাড়ি কিসকি, হমারি, স্টেশন কিসকি, হমারি, ইঞ্জিন কিসকি, হমারি। আর একদল লোক ট্রেনের টিকিট চেকারের কাজ করিতেছে। যাহার কাছে টিকিট থাকিবে তাহাকে গাড়ি হইতে নামাইয়া দেওয়া হইবে। একজন যাত্রীর নিকট হইতে উইক অ্যান্ড রিটার্নের অর্ধেক টিকিট বাহির হইল। উধার যাও, অভি উত্তর, তুম স্বরাজ নেই চাতে হো। সে কাকুতি মিনতি করে, বলে এটি পুরনো টিকিট। কে তাহার কথা শোনে? চেন টানিয়া গাড়ি থামাইয়া তাহাকে নামানো হইল। খানিক দূর গিয়া মাঝ রাস্তায় আবার ট্রেন থামে। তেওয়ারিজি এদিকে মিটিং করিতে কোথায় যেন গিয়াছিলেন। ঘণ্টা 2 ওই স্থানে অপেক্ষা করিবার পর দূরে কংগ্রেস পতাকা সম্বলিত তেওয়ারিজির গরুর গাড়ি দেখা গেল। তেওয়ারিজি আসিয়া গাড়িতে চড়িলেন। ইনকলাব জিন্দাবাদ ধ্বনিতে গগন বিদীর্ণ হইল। গাড়ি ছাড়িল। স্টেশনে স্টেশনে চেয়ার, টেবিল, ঘড়ি, স্টেশন মাস্টার্স অফিস লেখা সাইনবোর্ড, বড় বড় খাতা, বই একত্র জড়ো করিয়া জ্বালানো হইতেছে। রেল কর্মচারীগণের ইহাদের সহিত সহানুভূতি লক্ষ্য করিতেছি। কোথাও বাধা দিবার চেষ্টা নাই, অনেক স্থানে স্বেচ্ছায় সাহায্য করিতেছে। একজন ছাত্র প্ল্যাটফর্মের একটি আলো লইয়া রায়বেশে নৃত্যের ভঙ্গিতে সকলের মনোরঞ্জনের চেষ্টা করিতেছে। কসবা স্টেশনে স্কুল কলেজের ছাত্ররা টিকিট চেকার বাচ্চি সিংকে চাঁদা করিয়া প্রহার দিয়া বহুদিনের সঞ্চিত আক্রোশ মিটাইতেছে। চুকলি থানায় মহাত্মাজি কা ইজলাস বসিয়াছে, আর কেহ সরকারি এজলাসে যাইবে না। দারোগা বাবুকে গ্রেপ্তার করা হইয়াছে। তাহাকে কওমি, জাতীয় জেলে লইয়া যাওয়া হইবে। দারোগা বাবুকে 2য় ডিভিশন কয়েদি করা হইল। पूरी खिलाना रोज और देखना उनकी स्त्री जहाँ जाने चाहे वहाँ पहुँचा देना, बहुत हिफाजत से। जेल खुलिया कয়েদি পালাইতেছে। জেলখানার উপর কংগ্রেস পতাকা। সরকারি ট্রেজারির নোটগুলো জ্বালানো হইতেছে। পশ্চিমে গোরখপুর জেলা হইতে আরম্ভ করিয়া পূর্বে পূর্ণিয়া পর্যন্ত সর্বত্রই দেশের এই অবস্থা। সম্পূর্ণ অরাজকতা, ফ্যাসিস্টদের রাজত্ব।
জাতীয় শক্তির বিরাট অপচয়, অসংহত, বিশৃঙ্খল, অদূরদর্শী, অথচ দুর্লভ নিঃস্বার্থ ত্যাগের মহিমায় মহীয়ান। লাল পাগড়ি, কালো মুখ, হেলমেট পরা লাল মুখ, বন্দুক, টমিগান কিছুই জনতাকে বিচলিত করিতে পারিতেছে না। দূরে বীরগাঁও স্টেশনের হাটে টমিগানের শব্দ হইতেছে। এদিকে ভুট্টার খেতে তাহার নকল করিয়া ছেলেরা স্টেশনের ফক সিগন্যাল ফুটাইতেছে। কেন করিতেছে তাহারা জানে না। হোলির দিন গ্রামশুদ্ধ লোক নেশা করিয়া যে রূপ হইয়া যায়, ইহারাও ঠিক সেই রূপ। এই অধীর উত্তেজনাকেই দাদার দল বলে বিপ্লবের ড্রেস রিহার্সাল। ইহাই নাকি ক্রান্তির প্রচেষ্টা। বীরগাঁওয়ের ক্রান্তি প্রচেষ্টার নেতা কে? বিনায়ক মিসির। সে ধর্মঘটে আছে। আশেপাশের গ্রামে সত্যদেওকে কথা শোনায়, ছট পরবের পৌরোহিত্য করে, হিন্দু মিশনের লেকচার দেয়, খ্রিস্টান সাঁওতালদের শুদ্ধি করে। কংগ্রেস মিনিস্ট্রির সময় মন্ত্রীর ট্যুরে মোটরে তাহার গা ঘেঁষিয়া বসে। সে হাত গুনিয়া, বিবাহের দিন দেখিয়া, টিকুজি তৈয়ার করিয়া, হোমিওপ্যাথি, আয়ুর্বেদী ও টোটকা ঔষধ দিয়া বেশ পয়সা রোজগার করে। একখানি মোটা হিন্দি বই তাহার পুঁজি। ইহাতে ধাঁধার উত্তর হইতে টোটকা ঔষধ পর্যন্ত সব আছে। ধাঙ্গর বস্তিতে কালী পূজার মন্ত্র পড়িবার সময় এই পুস্তক হইতে হিন্দিতে রামায়ণের গল্প পড়িয়া দেয়। এইরূপ ধরনের নেতৃত্ব, এইরূপ সংগঠনে, এইরূপ সময়ে হইবে ক্রান্তি। কে এ কথা দাদাদের বুঝাইত? আমি কিছুতেই অন্যায় করি নাই, আমার কর্তব্য করিয়াছি মাত্র। আর আমি সাক্ষ্য না দিলে অন্য লোক দিত। গভর্নমেন্টের লোকের অভাব নাই। তফাতের মধ্যে আমি দিয়াছি নিজের রাজনীতিক সিদ্ধান্তের জন্য ও কর্তব্যের খাতিরে, আর অন্য লোক দিত লোভে পড়িয়া। দাদার সহিত যদি এ বিষয়ে প্রাণখোলা আলোচনা করিতে পারিতাম, না, উহা নিরর্থক হইত। আমি কত কিছু বলিয়া যাইতাম, আর দাদা নীরবে ধৈর্যের সহিত তার শুনিয়া মধ্যে মধ্যে অল্প হাসিত। হয়তোবা এক আত্মী এমন কথা বলিত যাহাতে আমার যুক্তি স্রোত ঘোলাটে হইয়া যাইত। এই মৃদু হাসিতে বাঁ গালে টোল পড়িলেই আমি বুঝিতে পারি যে আমার আপাত তীক্ষ্ণ যুক্তি উহার দৃঢ় বিচার শক্তির উপর সামান্য দাগও কাটিতে পারে নাই। হাসিটি আমাকে পরাস্ত করিবার জন্য নয়, উহা কেবল আমাকে নিরস্ত করিবার জন্য। দুই একটি সংক্ষিপ্ত প্রশ্নে আমার যুক্তির সৌধ ধূলিসাৎ হইয়া যায়। গত সপ্তাহে যখন দাদার সহিত দেখা করিতে আসি, তখন এ প্রশ্ন দাদাকে জিজ্ঞাসা করি নাই। যুক্তিতে পরাজিত হইবার ভয় নয়, সংকোচে। উহা কি অপরাধীর মনের সংকোচ? না, আমি কোনো অপরাধ করি নাই, তবে অপরাধজনিত সংকোচ আমার মনে আসিবে কেমন করিয়া? এই সকল কথা উত্থাপন করা সুশোভন হইত না। সংকোচ তাহারই জন্য। অন্তিম মুহূর্তের প্রতীক্ষায় যাহাকে আঙ্গিনায় তুলসী তলায় লইয়া আসা হইয়াছে, তাহার কাছে কি জিজ্ঞাসা করা যায় যে উইলখানি কোথায় রাখিয়া গিয়াছেন? না, দাদাকে বুঝাইবার দরকার নাই, সে আমার স্থিতি ঠিকই বুঝিয়াছে। একজন খাকির হাফ প্যান্ট পরিহিত অল্প বয়সী অফিসার গেটের ভিতর ঢুকিলেন। বোধহয় অ্যাসিস্ট্যান্ট জেলার, রাত্রে গ্রাউন্ডে যাইতেছেন। গত সপ্তাহে দাদার সহিত দেখা করিতে হইয়াছিল তাহার ছেলে, সঙ্গে সিআইডি ভদ্রলোক। একজন ওয়ার্ডার পূর্ব হইতেই সেখানে দাঁড়াইয়াছিল। উহাদের সম্মুখে আর কি বেশি কথা হইবে? আমার হাতে রুমালে বাঁধা কিছু ফল ছিল। ভিতরে যাইবার সময় সিআইডি ঠাট্টা করিয়া বলে, দেখবেন মশাই, ওর মধ্যে কোনো গোলমেলে জিনিস নেই তো? শেষে মশাই চাকরিটা খাবেন না যেন। এদেশে বাঙালির চাকরি আজকাল কি ব্যাপার জানেনই তো। সাদে কি এ ডিপার্টমেন্টে এসেছি? তাহাকে রুমালটি খুলিয়া দেখাইতে গেলে বলে, থাক থাক, ও আমি এমনিই বললাম। আপনিও যেমন, আমরা লোক চিনি মশাই। সিআইডিও আমাকে বিশ্বাস করে। এত বড় সার্টিফিকেট একজন রাজনীতিক কর্মীর আর কি হইতে পারে? এতটার জন্য তৈয়ারি ছিলাম না। দাদার বিরুদ্ধে সাক্ষ্য দিবার পর হইতেই ইহাদের আমার উপর সন্দেহ চলিয়া গিয়াছে। দাদা ছেলে গড়াদের পিছনে দাঁড়াইয়া আছে। রুক্ষ কেশ, বেশ রোগা হইয়া গিয়াছে। নাকটি খাড়ার মতো উঁচু হইয়া আছে। গায়ের রং যেন পূর্বাপেক্ষা ফর্সা লাগিতেছে। হাতে পায়ে খোস পাচড়ার দাগ। তাহার হাসি হাসি মুখ, ঔৎসুক্য বড়া কোমল দৃষ্টি আমাকে কুণ্ঠা করিবার অবকাশ দেয় না।
প্রথমে নিজেই বলে, রুমালে কি রে? প্রথম আরম্ভ করার সংকোচ কাটিয়া যায়। জ্যাঠাইমা পাঠিয়ে দিয়েছেন। তাই নাকি? জ্যাঠাইমারা কেমন আছেন? কিছু বলে দিয়েছেন নাকি? প্রথমে ভাবিলাম সত্য কথা বলি যে জ্যাঠাইমা তো নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন। না, আবার এখন কেন দাদার স্নেহাতুর মনকে অযথা ভারাক্রান্ত করিয়া তুলি। বলিলাম, আছেন একরকম, তোমার কথা প্রায়ই বলেন। মুখ দেখিয়া মনে হয় দাদা আমার সত্য চাপা দিবার চেষ্টা ধরিয়া ফেলিয়াছে। সিআইডি বলে, দরজা খুলে দিক, ভেতরে গিয়ে বসুন না কেন? বলি, থাক থাক। কিন্তু ওয়ার্ডার দরজা খুলিয়া দিল। ভিতরে গিয়া দাদার কম্বলের ওপর বসিলাম। সেদিন কোনো প্রশ্ন নিজে করিতে পারি নাই। কেমন যেন কথা হারাইয়া যাইতেছিল। দাদা বোধহয় আমার মনের অবস্থা বুঝিয়াছিল। সে নিজেই কত কথা আমাকে জিজ্ঞাসা করিয়া চলিল, আমি উত্তর দিয়া গেলাম। আসিবার সময় দাদা বলিয়াছিল, মার সঙ্গে দেখা করিস। আমার সহিত দাদার ইহাই শেষ কথা। তাহার এই শেষ কথা, তাহার এই শেষ অনুরোধও আমি রাখিতে পারি নাই। মা কাঁদিতে কাঁদিতে আমাকে কি বলিবেন একথা ভাবিয়াই শিহরিয়া উঠিয়াছি। দাদা আমার মনের কথা এত বোঝে, আর এটা বুঝিতে পারিল না যে এখন মার সহিত দেখা করা কি করিয়া আমার পক্ষে সম্ভব। সে জানে আমার কি ভালো লাগে না লাগে। দাদাকে আমি মনের মতো কবিতা লিখিয়া দিতে বলিয়াছিলাম। আমি বড় বড় কবির উচ্ছ্বাসের কাঁদুনির সুর বুঝিতে পারি না। তাই দাদা আমার বুঝার মতো করিয়া কবিতা লিখিয়া দিয়াছিল। চাই আমি সকলের পূর্ণ অধিকার, তাহার অল্পেতে তুষ্ট কখনো হব না, পরপুষ্ট ধনিকের উপেক্ষা সব না। শ্রমিকের পেশনের কবে প্রতিকার হবে, আছি সেই দিন পানে চাহি, আছে মোর নিশ্চয় বিশ্বাস। যন্ত্রপৃষ্ঠ শ্রমিকের হতাশ নিঃশ্বাস, আনিবে প্রলয় আর অন্য পথ নাহি। উদিবে নতুন সূর্য ক্ষুধাক্লিষ্ট, মুখে দেখা দিবে হাসি রেখা। না থাকুক বৃত্ত কারো অতুল অগাধ, সাম্য রাজ্যে কর্ম চিন্তা স্বাধীন অবাধ। আর মনে পড়িতেছে না। সমগ্র কবিতাটাই আমার মুখস্থ ছিল। 2 বৎসরের মধ্যে আমার কত পরিবর্তন হইয়া গিয়েছে। আমি দাদার প্রভাব হইতে মুক্তি পাইবার প্রাণপণ চেষ্টা করিয়াছি। সেজন্য আমার অচেতন মনও বোধহয় আমার স্মৃতিপট হইতে এই কবিতাটি মুছিয়া ফেলিতে সাহায্য করিয়াছে। কবিতাটি আশ্রমে মার ঘরের বারান্দায় টাঙাইয়া রাখিয়াছিলাম। এখনও আছে কি না কে জানে। এতদিন সে কথা একবারও মনে পড়ে নাই। এবার গিয়া নিশ্চয়ই খুঁজিয়া দেখিব। জগে হুয়ে হ্যাঁ ক্যা বাবুজি? দেখি সুবেদার সাহেব কোয়ার্টার হইতে ফিরিতেছে। মুখ চোখ দেখিয়া মনে হয় কিছুক্ষণ ঘুমাইয়া লইয়াছে। ধর্মর করিয়া উঠিয়া বসি। बैठिए बैठिए, আরাম কিজিয়ে বাবুজি। কাহারও সহিত কথা বলিতে ইচ্ছা করিতেছিল না। সুবেদার সাহেব গেটের ভেতর ঢুকিল। অফিস ঘরের দিকে যাইতেছে। বোধহয় সন্ধ্যার সময়ের পাতা বিছানাটি উঠাইতেছে। দাদা এখন কি করিতেছে? বোধহয় চিঠি লিখিতেছে। দাদা নিশ্চয়ই খান কয়েক চিঠি লিখিয়া যাইবে। নেহাল সিংকে খাতা পেন্সিলের জন্য যে পয়সা দিয়াছিলাম, তাহা দিয়া সে দাদাকে এই সকল জিনিস কিনিয়া দিয়েছিল কিনা কে জানে। দিলেও ওগুলি সেলের মধ্যে রাখা শক্ত। নিশ্চয়ই প্রত্যহ সার্চ হয়। লিখিবার সুবিধা থাকিলেও দাদার সকলের ন্যায় হয়তো চিঠি লিখিয়া যাইবে না। আশ্চর্য উহার মন। ও যে কোনো কাজকে অশোভন ও দৃষ্টিকটু মনে করে। আমি তাহার ধারণাও করিতে পারি না। মেরি অ্যান্টয়েনেটের শুনিয়াছি মৃত্যুদণ্ডের পূর্বরাত্রে সব চুল পাকিয়া গিয়াছিল। দাদার পাকা চুল কল্পনাও করিতে পারি না। সে হয়তো দিব্যি নিশ্চিন্ত হইয়া ঘুমাইতেছে। স্যার ওয়াল্টার র্যালে জুপ কাস্টে মাথা নত করিবার পূর্বে জল্লাদকে ঠাট্টা করিয়াছিলেন, দেখো ভাই, আমার বড় শখের দাড়িটিকে কেটে ফেলো না জানো। পূর্বে ইহাকে অতি রঞ্জিত মনে হইত। দাদার সম্বন্ধে বলিতে গিয়া ইহাকে আর অত্যুক্তি বলিয়া মনে হয় না। কত রাজবন্দির ফাঁসির মঞ্চে আরোহণ করিবার পূর্বে কত রকম আচরণের কথা শুনিয়াছি। কেহ অজ্ঞান হইয়া পড়িয়াছে, কেহ সুপারিনটেন্ডেন্টকে গালি দিয়াছে, কেউ ভগবানকে দোষী সাব্যস্ত করিয়াছে, কেউ ভগবানের নাম লইয়াছে, কেউ ভাষণ দিবার নিষ্ফল চেষ্টা করিয়াছে।
কেউ বা শির ফরোশি কা তামান্না, মস্তকদানের আবেদন। গান গাইতে গাইতে নির্বিকারভাবে সিঁড়ি দিয়া উঠিয়া কাষ্ঠ পাটাতনের ওপর দাঁড়াইয়াছে। কিন্তু দাদা নিশ্চয় বলিবে যে সবগুলি অল্প বিস্তর নাটকীয়। দাদা এসব কিছু করিবে না। উহার ওষ্ঠ কোণে লাগিয়া থাকিবে অবজ্ঞা ভরা হাসি। সে তাচ্ছিল্যের সম্মুখে সুপারিনটেন্ডেন্টের চক্ষু নত হইয়া যাইবে। ম্যাজিস্ট্রেট অন্যদিকে দৃষ্টি ফিরাইয়া লইবেন। জেলার সাহেব অকারণে টর্চ জ্বালিয়া মণিবন্ধের ঘড়িটি দেখিবেন। যে নির্বিকার কয়েদি কিছু রেমিশন ও 5টি টাকার জন্য ঘাতকের ঘৃণ্য কাজ করিতেছে, তাহারও হৃৎস্পন্দন কিছু দ্রুত হইয়া যাইবে। দাদার অন্যরূপ আচরণই আমার নিকট অপ্রত্যাশিত। খট 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 গেটের দোতলা হইতে কে সিঁড়ি দিয়া নিচে নামিতেছে। বল দৃপ্ত গর্ভান্ধ ব্যক্তির পৌরুষ ব্যঞ্জক পদধ্বনি। ধরণী, তুমি বুঝিয়া লও, এই স্থানটুকুর মধ্যে আর কাহারও ক্ষমতা বা আদেশ চলিবে না। এখানে আমি সর্বে সর্বা, এই ভাব। বহুক্ষণ হইতে এই ধ্বনিটির অপেক্ষা করিতেছিলাম। খাকি জেল পোশাক পরিহিত একজন বলিষ্ঠ ভদ্রলোক নামিয়া আসিলেন। গেটের শান্তি মেঝেতে জুতা ঠুকিয়া স্যালুট করিল। তারপর সোজা হইয়া আড়ষ্ঠভাবে দাঁড়াইল। ভিতরের ওয়ার্ডার সেলাম করিয়া গেটের দরজা খুলিল। সুবেদার সাহেব গেটের সম্মুখে দাঁড়াইয়া আছে। কালোতে সাদাতে মেশানো সম্মুখে দাঁতগুলি বাহির হইয়া পড়িয়াছে। হাসিতে জ্ঞাতসারে খোসামদের ব্যঞ্জনা পরিস্ফুট করিবার প্রয়াস বেশ বুঝা যাইতেছে। সুবেদার সেলাম করিল। জেলা সাহেব জিজ্ঞাসা করেন, সব ঠিক তো? সুবেদার সাহেব বলেন, হ্যাঁ হুজুর। যেন সারা রাত্রি এই সকল ব্যবস্থা করিতে করিতে সে হিমশিম খাইয়া গিয়াছে। জেলার সাহেবের দৃষ্টি পড়ে ট্রলি লাইনের পাশের ইতস্তত বিক্ষিপ্ত গোবরের ওপর। পা ঘুরাইয়া নিজের জুতার তলা দেখেন। মুখে বিরক্তির চিহ্ন সুস্পষ্ট। সুবেদারও ভয় মিশ্রিত চক্ষে ওই জুতার দিকেই দেখিতেছে। যাক, জুতার তলায় গোবর লাগে নাই। সে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচে। জেলার সাহেব জিজ্ঞাসা করেন, এ গোবর পরিষ্কার করেননি কেন? হুজুর, কোনো কয়েদি পাওয়া গেল না। কেন, গরু তো লকআপের পর গেট দিয়ে পাস করেনি। এর বেশি কিছু বলিতে হয় না। ভিতরের ওয়ার্ডার নিজেই এই কাজে লাগিয়া যায়। সুবেদার সাহেবের আজ দিন ভালো যাইবে না। ভোর হইতেই এই কাণ্ড। জেলার সাহেব ভিতরের দরজা খুলাইয়া জেলের ভিতর প্রবেশ করেন। বলিয়া গেলেন, দেখি আবার ভিতরের ব্যবস্থা কেমন? আপনাদের ওপর কোনো দায়িত্ব দিয়ে যে নিশ্চিন্তি হওয়ার উপায় নেই। সাহেবের ঘর আর আমার অফিস ঘর ঠিক থাকে যেন? হ্যাঁ হুজুর, সে আর বলতে হবে না, সব ঠিক করে রেখেছি। সুবেদার সাহেব ওয়ার্ডারকে বলে, প্যাঁচার মতো মুখ করে কি দেখছো? যাও দেখো সাহেবের কামরা পরিষ্কার করা হয়েছে কিনা। এসব নতুন নতুন বাহারিদের নিয়ে কাজ চালানো শক্ত। কংগ্রেস আন্দোলনের জন্য যত সব গাড়োয়ান আর হারবাহার চারবাহার সব ভর্তি হয়েছে। না বোঝে একটা কথা, না বোঝে নিজের কাজ, একেবারে দিকদারি ধরে গেল। ছোট হইতে বড় পর্যন্ত সকলেই অধস্থান কর্মচারীর সহিত একই রূপ ব্যবহার করে। 4টার ঘণ্টা পড়ে। আবার ওয়ার্ডারদের নতুন দল আসে। এক দলে থাকে 22 জন। একই দৃশ্যের পুনরাভিনয়। সব যেন এক রাত্রের মধ্যে মুখস্থ হইয়া গিয়াছে। যেন রেল স্টেশনের প্ল্যাটফর্ম কত লোক গাড়ি হইতে নামিল, কিছু লোক উঠিল, কোলাহল বিশৃঙ্খলা আবার যেমনকে তেমন। দাদা কি সেলের গড়ার ধরিয়া দাঁড়াইয়া চরমক্ষণের প্রতীক্ষা করিতেছে? এখন যে 4টার ঘণ্টা পড়িল, তাহা কি দাদা শুনিতে পাইয়াছে? গেটের উপর শব্দতরঙ্গ বায়ুমণ্ডলের ভিতর কম্পন সৃষ্টি করিয়া কন্ডেমড সেলসে পৌঁছিতেছে। আমার চিন্তা তরঙ্গ কি পৌঁছিতে পারে না? দাদা শেষ মুহূর্তে কাহার কথা ভাবিবে।